সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণের একটি অঙ্কের সমাধান করে আমি তোমাদেরকে দেখাবো। চলো, আমি তোমাদের জন্য একটি প্রশ্ন তুলে রেখেছি। প্রশ্নটা হচ্ছে, রেবেকা এন্টারপ্রাইজের ব্যবসা হতে নিম্নলিখিত তথ্যাবলী সংগৃহীত। 2017 সালে কুড়িন সঞ্চিতি 15,000 টাকা, অলিখিত কুড়িন 12,000 টাকা, প্রাপ্য হিসাবে পরিমাণ 1,02,000 টাকা এবং প্রাপ্য হিসাবের উপর 10% কুড়িন সঞ্চিতি সৃষ্টি করতে হবে। 2018 সালে লিখিত কুড়িন আছে 4,000 টাকা, সারা বছরে প্রকৃত কুড়িনের পরিমাণ 10,000 টাকা, প্রাপ্য হিসাবে পরিমাণ 86,000 টাকা এবং 9% হারে কুড়িন সঞ্চিতি ব্যবস্থা রাখতে হবে। প্রথমে তোমাকে প্রশ্নটা বুঝতে হবে। তুমি যদি প্রশ্ন বুঝতে না পারো তাহলে অঙ্ক সমাধান করতে পারবে না। আমি তোমাদেরকে এই কুড়িন সঞ্চিতি, অনাদি পাওনা, চার্যযোগ্য অনাদি পাওনা, খরচ সমস্ত বিষয় নিয়ে একটি টিউটোরিয়াল করেছি। সেটা হচ্ছে এই প্রাপ্য হিসেবের প্রথম পর্বের টিউটোরিয়ালটা। এই টিউটোরিয়ালটা যদি তুমি দেখো তাহলে তুমি এই প্রাপ্য হিসেবের সমস্ত A to Z তুমি সব পারবে। আমি সেখানে কুড়িন নিয়ে কথা বলেছি, জাবেদা কতগুলি করতে হবে সেটা নিয়ে কথা বলেছি, প্রত্যেকটা বিষয় A to Z আমি ওখানে দেখিয়েছি। তাই তোমরা যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে প্রথমে ওই ভিডিওটা দেখে এই অঙ্কের সমাধানটা যদি করতে আসো তাহলে তুমি খুব সহজেই অঙ্কটা বুঝতে পারবে। ওইটা দেখে তুমি এই অঙ্কটা সমাধান করবে, তাহলে তুমি পারবে। চলো আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলি। দেখো, কুড়িন সঞ্চিতি 15,000 টাকা, এটা হচ্ছে পুরাতন। অ্যান্ড কুড়িন পুরাতন এবং নতুন এটা কিভাবে তৈরি হয় সেটা তোমাদের একটু পরে আমি বোঝাচ্ছি। অলিখিত কুড়িন 12,000 টাকা, লিখিত এবং অলিখিত, সমন্বয়কৃত, হিসাবভুক্ত, এইগুলি হচ্ছে লিখিত। আর অলিখিত যেটা অসমন্বয়কৃত, অহিসাবভুক্ত, সেগুলো হচ্ছে অলিখিত। মানে একটা ওয়ার্ডের বিভিন্ন ধরনের সিমিলার ওয়ার্ড হতে পারে। তা এখন অলিখিত এবং লিখিতের মধ্যে পার্থক্যটা হচ্ছে, লিখিতটা হচ্ছে যেটা সমন্বয় করা হয়, প্রাপ্য হিসাবের সাথে যেটা সমন্বয় করা হয় সেটা হচ্ছে লিখিত। এটা হচ্ছে পুরাতন, এটাকে আমরা পুরাতন বলি। আর যেটা অলিখিত এটাকে বলি আমরা নতুন, অর্থাৎ যেটাকে আমরা প্রাপ্য হিসাবের সাথে সমন্বয় করিনি সেটা হচ্ছে অলিখিত বা নতুন। দেখো, এখানে অলিখিত পরিমাণ আছে 12,000 টাকা, কিন্তু 2018 সালে অলিখিত কুড়িনের পরিমাণ নাই, কিন্তু সরাসরি নাই, কিন্তু তারপরেও কিন্তু এখানে আছে। সেটা কিভাবে আছে সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর প্রাপ্য হিসাবের উপর 10% কুড়িন সঞ্চিতি সৃষ্টি করতে হবে। এখন আমি তোমাদেরকে এই 18 সালের অলিখিত কুড়িনের পরিমাণ কত আমি বলি। দেখো, এটা হচ্ছে প্রকৃত কুড়িনের পরিমাণ সারা বছরে 10,000 টাকা। এইটার ভিতরেই অলিখিত কুড়িনটা রয়েছে। সেটা কত? লিখিত আমি বলেছি যেটা সমন্বয় করা হয় সেটা লিখিত, আর যেটা সমন্বয় করা হয় নাই সেটা অলিখিত। তাহলে এখানে প্রকৃত কুড়িনের পরিমাণ 10,000 টাকা। এটা কি অলিখিত না লিখিত? আসলে লিখিত অলিখিত দুটোই এটা এখানে আছে। যেমন আমরা বলি না, সুদের সাথে আসল যোগ করলে কি হয়? সুদ আসল। অর্থাৎ সুদ আসল তখনই বলা হয় যখন আসলের সাথে সুদ থাকবে বা সুদের সাথে আসল থাকবে, তখনই আমরা তাকে সুদ আসল বলি। তো এখানে কুড়িন লিখিত এবং অলিখিত দুইটাই এখানে রয়েছে। তাহলে আমরা যদি লিখিতটা এই 10,000 টাকা থেকে বিয়োগ করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অলিখিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এর উপরে আবার কত? 9% হারে কুড়িন সঞ্চিতি রাখতে হবে। এটা হচ্ছে 2018 সালে এই 86,000 টাকার উপরে আবার 9% কুড়িন সঞ্চিতি ধার্য করতে হবে বা সমন্বয় করতে হবে এটাকে। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। এখন দেখো, ক নম্বরে আমরা অঙ্কটা কি করতে বলা হচ্ছে সেটা দেখি। 2017 এবং 2018 সালে নতুন কুড়িন সঞ্চিতির পরিমাণ কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। তা চলো আমরা অঙ্কের সমাধানে যাই, কিভাবে এটা নির্ণয় করব। দেখো, এখানে প্রাপ্য হিসাব দেওয়া আছে কত? 1,02,000 টাকা এবং 18 সালে প্রাপ্য হিসাবের পরিমাণ আছে 86,000 টাকা। এই দুটো আমরা প্রথমে নিয়ে আসব। প্রাপ্য হিসাব 2017 সালে 1,02,000 টাকা এবং 2018 সালে 86,000 টাকা ছিল আমার। এখন আমি
এটা থেকে আমরা অলিখিত কুড়িনগুলাকে বাদ দেব, অর্থাৎ যখন বাদ দেব তখনই এটাকে বলা হয় সমন্বয়কৃত করা বা সমন্বয় করা। তাহলে আমরা 2017 আমরা অলিখিত কুড়িন ছিল 12,000 টাকা, এটাকে বিয়োগ করে দেব। আর 2018 সালে অলিখিত কুড়িন ছিল কত? আমরা বলেছিলাম 10,000 টাকা থেকে যদি 4,000 বিয়োগ করে দিই যেটা বের হবে সেটাই হচ্ছে অলিখিত, সেটা হচ্ছে 6,000 টাকা। এটা আমরা বিয়োগ করে দেব। এখন কুড়িনের পরিমাণ কত দাঁড়ায় দেখো, বিয়োগ করার পর প্রাপ্য হিসাবে পরিমাণ কত দাঁড়ায়? 90,000 টাকা। এর উপরে 10% কুড়িন ধার্য করতে হবে, নতুন কুড়িন ধার্য করতে হবে 10%। 10% করব আমি এটা, আর 18 সালে আমরা করব 9%। তাহলে আমার এখন প্রকৃত পরিমাণ দাঁড়ায় কত দেখো, নতুন কুড়িন সঞ্চিতির পরিমাণ দাঁড়ায় কত এখন? 9,000 টাকা, আর এটা হচ্ছে 7,200 টাকা নতুন কুড়িন সঞ্চিতির পরিমাণ। এইটা হচ্ছে নতুন কুড়িন 9,000 টাকা। এই কুড়িনটা হচ্ছে পরবর্তী বছরের জন্য পুরাতন। দেখো এই বছরের জন্য এটা হচ্ছে নতুন, মানে 2017 সালের জন্য এটা নতুন। এইটা 2018 সালে পুরাতন কুড়িন সঞ্চিতি হবে, যেটা আমরা প্রশ্নে প্রথমে আমার দেওয়া ছিল কুড়িন সঞ্চিতি 15,000 টাকা, ঠিক ওইভাবে হবে। এটা 9,000 টাকা তার পরের বছর কুড়িন সঞ্চিতি হিসেবে সমন্বয় করতে হবে। আর এখানে 7,200 টাকা, এইটা হবে 2019 সালের কুড়িন সঞ্চিতি, পুরাতন কুড়িন সঞ্চিতি, ওখানে তোমাকে সমন্বয় করতে হবে। আর নতুন এবং পুরাতনের মধ্যে পার্থক্যটা বুঝছো? এই বছর যেটা তৈরি হবে সেটা হচ্ছে নতুন কুড়িন সঞ্চিতি, আর এই কুড়িন সঞ্চিতিটা আমি তার পরের বছর যখন আমি সমন্বয় করব তখন এটা হবে পুরাতন কুড়িন সঞ্চিতি। এইভাবে নতুন এবং পুরাতন কুড়িন সঞ্চিতি তৈরি হয়। তাহলে আমরা 2017 এবং 18 সালে কুড়িন সঞ্চিতির পরিমাণ কত সেটা আমরা বের করতে পেরেছি। চলো আমরা এখন প্রশ্নে আবার যাই। প্রশ্নে কি বলা হয়েছে? উপরোক্ত লেনদেন সময়ের জাবেদা দাখিলা দাও। এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ছেলে মেয়েদের। জাবেদাগুলো কি হবে? জাবেদাগুলো পারি না। এই জন্য আমি তোমাদেরকে বলেছি যে আমার প্রথম ভিডিওটা দেখো, দেখলে পর তুমি কিভাবে জাবেদা করতে হয় সেটা সমস্ত টেকনিক খুঁটিনাটি আমি ওখানে দেখিয়েছি। তারপর আমি এখানে একটু রিভিউ করব। এটা দেখো কোনটার জন্য কোনটা জাবেদা দিতে হয় সেটা দেখাচ্ছি। লিখিতর জন্য হিসাবকৃত, হিসাবভুক্ত, সমন্বয়কৃত, এতগুলি নাম, এগুলি এই যে এখানে সব নামগুলি আমরা লিখে দিয়েছি। যে কোনো একটা নাম তোমার প্রশ্নের মধ্যে থাকতে পারে, এর জন্য সব নামগুলি তুমি একটু ভালোভাবে আয়ত্ত করে নেবে। যোগ, অলিখিত, অহিসাবকৃত, অসমন্বয়কৃত, নতুন অনদি পাওনা, এই নামে তোমার প্রশ্নে দেওয়া থাকতে পারে। এই দুইটার জন্য জাবেদা হবে, এটার জন্য যে জাবেদা হবে, এটার জন্য সেই জাবেদা হবে। তবে তোমাদের একটু শর্ট করে দিচ্ছি আমি, এই দুইটা অ্যামাউন্টটা যোগ করার পর একটা জাবেদা লিখলেই হবে। কারণ কি, এটার জন্য যে জাবেদা, এটার জন্য সেই একই জাবেদা। সুতরাং দুইটা অ্যামাউন্ট যোগ করার পর যদি একটা জাবেদা লেখো তাইলে হবে। এবং চার্জযোগ্য অনাদি পাওনা এবং অনাদি পাওনা খরচের পরিমাণ, এটার জন্য হবে দুইটা জাবেদা, যেটা একটু আগে আমি কতে দেখিয়েছি। ঠিক সেইটার জন্য হবে দুইটা জাবেদা। যখন আমি জাবেদাগুলো করব তখন আমি এটা আরো সুন্দরভাবে দেখিয়ে দেব। আর কিভাবে এই নতুন অনাদি পাওনা সঞ্চিতি কিভাবে বের করতে হয় সেটার একটা টেকনিক আমি কিন্তু দেখিয়েছি। এই যে দেখো, ঠিক এই স্টেপগুলি মনে রাখবে, তাহলে তুমি নতুন অনাদি পাওনা সঞ্চিতি বা কুড়িন সঞ্চিতি এটা তুমি বের করতে পারবা। চলো আমরা প্রশ্নে যাই। প্রশ্নে কি বলছে? উপরোক্ত লেনদেন সময়ের জাবেদা দাখিলা দাও। এখন আমাদেরকে এই চার্জযোগ্য অনাদি পাওনার পরিমাণ কিন্তু আমাকে বের করে নিতে হবে আগে। এটা কিন্তু আমার বের করা নাই, কতে কিন্তু বের করা নাই, এটাকে আমাকে বের করে নিতে হবে। এই বের করার জন্য আমি তোমাদেরকে একটা রাব দেখাচ্ছি এখন, সেটা আগে একটু দেখো, তারপর আমরা জাবেদাটা করব। চলো, 2017 সালে আমার কুড়িন ছিল কত? 12,000 টাকা আমরা লিখেছি। তারপর প্রশ্নে যাই, 12,000 টাকা। তারপর আমরা এই 1,02,000 উপরে আমরা 10% কুড়িন সঞ্চিতি সৃষ্টি করতে হবে। এটা আমরা কতে দেখিয়েছিলাম সেটা দেখি। চলো,
সেটা কত টাকা? ৯,০০০ টাকা। এটা আমাকে যোগ করতে হবে। এটা হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি, এটা আমাকে যোগ করতে হবে, এটা ওয়ার্কিং করে বের করতে হবে এইভাবে। দেখো ৯,০০০ টাকা, এটা আমরা যোগ করে দেব। যোগ করার পর আমরা ব্যালেন্সটা পেয়েছি ২১,০০০ টাকা, মোট কুরিন ২১,০০০ টাকা। এর মানে কি মোট কুরিন দেখলে এটার উপরে জাবেদা করবা তা না, যেটা গণনা করে বের করতে হবে ওইটার উপর কোনোদিন জাবেদা হবে না, এটা সবসময় মনে রাখবা। যেটা ওয়ার্কিং করে তুমি বের করবা, জাবেদা হবে নতুন এবং পুরাতন কুরিনের। যেহেতু এখানে পুরাতন কোনো কুরিন ছিল না, নতুন ছিল, তাই এটার জন্য জাবেদা হবে একটা। যোগ কখন আসবে? যখন দুইটা কুরিন থাকবে তখন আমরা যোগ করবো। যেহেতু একটা কুরিন ছিল সেজন্য আমরা যোগ করি নেই, সেটা একটাই লিখবো, এটার জন্য জাবেদা একটা হবে। তারপর আসো পুরাতন কুরিন সঞ্চিতি কত ছিল, এটা আমাকে বিয়োগ করতে হবে। আমরা জানি যে আয় ব্যয় বিবরণী যখন আমরা করি তখন কি করি, আমরা মোট কুরিন থেকে আমরা পুরাতন কুরিন সঞ্চিতিটা বিয়োগ করে দিই, যেটা আর্থিক অবস্থা বিবরণীতে তুমি করেছো, আয় বিশদ আয় ব্যয় বিবরণীতে করেছো, আমরা এটা বিয়োগ করে দেবো। দেখো বিয়োগ করার পর আমি অ্যামাউন্ট পেলাম কত? ৬,০০০ টাকা। এইটা উপর জাবেদা করতে হবে আমাকে দুইটা। দেখো এই ৬,০০০ টাকার উপরে জাবেদা দুইটা হবে, আর এই ১২,০০০ টাকার উপরে জাবেদা হবে একটা, এই মোট তিনটা জাবেদা হবে। এটা আমি দেখিয়েছি ২০১৭ সালে। ২০১৮ সালেটা আমি দেখি কত হয়। লিখিত কুরিন ছিল ৪,০০০ টাকা আর অলিখিত কুরিন ছিল ৬,০০০ টাকা, অর্থাৎ ১০,০০০ টাকা থেকে ৪,০০০ বিয়োগ করার পর যেটা বের হয়েছে সেটা হচ্ছে অলিখিত কুরিন। তো এই দুটো আমরা আগে যোগ করব। দেখি, দেখো কুরিন এবং যোগ নতুন কুরিন, যোগ করে আমি পেলাম কত? ১০,০০০ টাকা। এটার উপর জাবেদা হবে একটা। এখন আমি এর আগে দেখিয়েছিলাম যে এটার উপরে একটা জাবেদা হবে, এটার উপরে একটা জাবেদা হবে, অর্থাৎ ৪,০০০ টাকার উপরে জাবেদা করতে হবে একটা, ৬,০০০ টাকার উপরে জাবেদা করতে হবে একটা। ঠিক আছে, কিন্তু সেম জাবেদা দুইটাই, তাই তোমার জাবেদা দুইটা যেহেতু সেম, সুতরাং তুমি যদি দুইটা ব্যালেন্সটাকে যোগ করে দাও, এখানে দুইটার অ্যামাউন্টটাকে যদি যোগ করে দাও তাহলে একটা জাবেদা লিখলেই চলবে, দুইটা লেখার দরকার নেই। তাহলে আমরা মোট কুরিন পেলাম ১০,০০০ টাকা, এটার জন্য জাবেদা হবে একটা। এখন আসো প্রশ্নে, প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল ৮৬,০০০ টাকা, তার উপর ৯% হারে কুরিন সঞ্চিতির ব্যবস্থা রাখতে হবে। এটা আমরা অলরেডি কতে দেখিয়েছি, আমরা ব্যালেন্সটা ওখান থেকে নিয়ে আসি, দেখি সেটা হচ্ছে কত? ৭,২০০ টাকা। এটা আমরা যোগ করে দেব। দেখো ৭,২০০ টাকা আমরা যোগ করে পেলাম ১৭,২০০ টাকা। এখন আমরা দেখি প্রশ্নে আমার পুরাতন কুরিন সঞ্চিতি আছে কিনা। দেখো ২০১৭ সালে যেমন কুরিন সঞ্চিতি ছিল ১৫,০০০ টাকা, এটা ছিল পুরাতন, কিন্তু ২০১৮ সালে কোনো পুরাতন কুরিন সঞ্চিতি ছিল না। মজার বিষয়টা হচ্ছে এখানে, যে এখানে পুরাতন কুরিন সঞ্চিতি কোনটা পেলে হবে। আমি তোমাদেরকে এর আগেও বলিয়েছিলাম যে এই বছরের জন্য যেটা নতুন কুরিন সঞ্চিতি, যেটা গণনা করে তুমি বের করবে, সেটা তার পরের বছর জন্য পুরাতন কুরিন সঞ্চিতি। ২০১৭ সালে আমি কুরিন সঞ্চিতি কত পেয়েছিলাম? ৯,০০০ টাকা। দেখো এই যে ৯,০০০ টাকা, এইটা হচ্ছে এই ১৮ সালের জন্য পুরাতন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটা আমি এখন বিয়োগ করে দেবো। দেখো ৯,০০০ টাকা বিয়োগ করার পর আমি পেলাম ৮,২০০ টাকা। এটা হচ্ছে কুরিন খরচের পরিমাণ। তাহলে দেখো এটার জন্য জাবেদা হবে দুইটা, আর এই ১০,০০০ টাকা মোট কুরিনের উপরে জাবেদা হবে একটি। এই রাতটা তোমাকে করতে হবে না, এটা জাস্ট বোঝানোর জন্য আমি করেছি। তোমরা এটা করবে না, তোমরা যদি মুখে মুখে পারো তাহলে খুব ভালো, আর যদি না পারো তাহলে তোমরা এইভাবে আগে একটা রাপ করে নেবা তোমাদের নিজের মতন করে। চলো আমরা এখন জাবেদা করব। আমরা জাবেদা দাখিলা করি। চলো, প্রথম আছে আমি এই কুরিন যেটা আমার প্রশ্নে ছিল, সেটা নতুন কুরিন ছিল ওখানে, মানে পুরাতন কোনো কুরিন ছিল না। এটার জন্য জাবেদা লিখবো ১২,০০০ টাকার উপর। দেখো জাবেদাটা কি হবে? কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। কুরিন হচ্ছে একটা খরচ, তাই খরচকে মোকাবেলা করার জন্য এর জন্য আমরা কি করি? একটা তহবিল বা সঞ্চিতি তৈরি করি, সেটার নাম হচ্ছে কুরিন সঞ্চিতি। তাই কুরিন সঞ্চিতি ডেবিট হবে, আর ওদিকে যেহেতু প্রাপ্য হিসাবের একটি অংশ আমার আদায় হবে না, তার জন্য কিন্তু কুরিন সৃষ্টি হয়েছে।
তাহলে হতো না, যদি আদায় হতো তাহলে কুরিন হতো না। যেহেতু একটা প্রাপ্য হিসেবে কিছু টাকা আমি পাবো না, তার জন্য সেটা কুরিন সঞ্চিতি, সেটা কুরিন সৃষ্টি হয়েছে। তা কুরিন যেহেতু এক ধরনের আমার জন্য খরচ, তা খরচটাকে মোকাবেলা করার জন্য আমাকে একটা তহবিল করতে হয়, সেটার নাম হচ্ছে কুরিন সঞ্চিতি। তাহলে আমরা কুরিন সঞ্চিতি পেলাম 12,000 টাকা, সেটা ডেবিটে লাগবো। আর যেহেতু প্রাপ্য হিসাবকে কমিয়ে দেয় কুরিন, তাই ক্রেডিট হয়ে যায়। যদি প্রাপ্য হিসাব হ্রাস পায় তাহলে সেটা ক্রেডিট হয়। তাহলে প্রাপ্য হিসাব কত লিখলাম? 12,000 টাকা লিখলাম। আশা করি বুঝতে পেরেছো। তারপর করব আমরা কুরিন খরচের পরিমাণের উপর জাবেদা দুইটা হবে। একটা খরচের জন্য জাবেদা হবে, আর একটা হচ্ছে খরচ বন্ধ করার জন্য একটা জাবেদা হবে। চলো দেখি, এই 6,000 টাকার উপরে দুইটা জাবেদা করতে হবে। দেখো, প্রথমে আমি করব কুরিন খরচ হিসাব ডেবিট আর কুরিন সঞ্চিত হিসাব ক্রেডিট। বুঝতে পেরেছো? কুরিন যেহেতু একটা খরচ, খরচ সবসময় ডেবিট হয়, খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর খরচ হ্রাস পেলে ক্রেডিট হয়। খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং খরচ হ্রাস পেলে ক্রেডিট হয়। আর কুরিন সঞ্চিতি একটা তহবিল, এটা আমি ক্রেডিটে লিখলাম 6,000 টাকা। এই কুরিন খরচটাকে বন্ধ করার জন্য আমাকে আরেকটা জাবেদা দিতে হবে, সেটা হচ্ছে কুরিন বন্ধের জাবেদা। জাস্ট এই কুরিন খরচ ডেবিটে ছিল, এটাকে যদি তুমি উল্টিয়ে দাও, অর্থাৎ এটাকে যদি ক্রেডিট করে দাও, তাহলে সেটা বন্ধ হয়ে যায়। আয় ব্যয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে এই কুরিন খরচটাকে বন্ধ করা হয়। আশা করি বুঝতে পেরেছো। দেখো, আমরা আয় বিবরণী লিখছি ডেবিট, আর কুরিন খরচ হিসাব লিখছি ক্রেডিট। তা আয় বিবরণী লিখে কেউ, আয় সারাংশ হিসাব লিখে কেউ, দুইটা যে কোনো একটা লিখলেই চলবে। তাহলে এটা পেলাম আমি 2017 সালের কুরিনের জাবেদা আমি লিখলাম। এখন আসো 2018 সালে কুরিনের জাবেদারগুলি লিখি আমি। দেখো, আমি এই মোট কুরিন কত পেয়েছিলাম? 10,000 টাকা। এটার জন্য জাবেদা হবে একটা, ওই প্রথমটার মতন। তাহলে চলো আমরা কুরিন সঞ্চিত হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছো। 10,000 টাকা, 10,000 টাকা। কুরিন খরচের পরিমাণ ছিল 8,200 টাকা। এটার জন্য জাবেদা হবে দুইটা, একটা খরচের জন্য জাবেদা হবে, আর একটা খরচ বন্ধের জন্য জাবেদা হবে। চলো আমরা আগে খরচের জন্য জাবেদাটা লিখি। কুরিন যেহেতু এটা খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং খরচ হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে কুরিন খরচ হিসাব ডেবিট, আর এর এগেনস্ট এটা আমরা সঞ্চিতি বা তহবিল ধরছি, সেটা হচ্ছে ক্রেডিট। সেটার পরিমাণ কত? একই টাকা, 8,200 টাকা। এইটাকে বন্ধ করার জন্য আমি জাস্ট এই কুরিন খরচটাকে আমি ক্রেডিট করে দিলে এই খরচটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আয় ব্যয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে কুরিন খরচটাকে বন্ধ করতে হয়। আশা করি বুঝতে পেরেছো। আরটা লিখবো আয় বিবরণী হিসাব ডেবিট, কুরিন খরচ হিসাব ক্রেডিট। কত টাকা? 8,200 টাকা, 8,200 টাকা। এটা হচ্ছে খ নম্বরের প্রশ্নের উত্তর, যেটা আমাকে জাবেদা করতে বলা হয়েছিল। ঠিক জাবেদাগুলো এইভাবে করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, উপরোক্ত তথ্যগুলি হতে কুরিন ও কুরিন সঞ্চিতি হিসাব করো। এটার মানে কি? মানে হচ্ছে আমাকে খতিয়ান করতে বলা হয়েছে। চলো আমরা আগে প্রথমে কুরিনের খতিয়ানটা করি। চলো দেখি কুরিন খরচ কত আছে। দেখো, কুরিন খরচ 2017 সালে দুইটা আছে, একটা আছে 6,000 টাকা, আর একটা আছে 6,000 টাকা, একই। দেখো, তাহলে আমরা যেহেতু কুরিন খরচ লিখবো, আমরা সবাই জানি কিভাবে খতিয়ান করতে হয়। তাহলে আমরা কুরিন খরচ হিসেবে নামকরণ করব, আর এন্টিটির নাম দেব কি? কুরিন সঞ্চিত হিসাব। আর এর টাকা হচ্ছে 6,000 টাকা, এটা আমরা ডেবিটে দিয়ে দেব। তাহলে আমরা কুরিন সঞ্চিত হিসাব 6,000 টাকা, আয় বিবরণী হিসাব 6,000 টাকা, সেটা লিখলাম। এই দেখছো, এই যে আয় বিবরণী হিসাব 6,000 টাকা ছিল, এই আয় বিবরণী হিসাব সেটা লিখেছিলাম। এখন আসো 2018 সালে আমার কুরিন খরচের পরিমাণ কত আছে দেখি। দুইটা আছে এখানেও। দেখো, এই একটা কুরিন সঞ্চিত হিসাব একটা, আর আয় বিবরণী হিসাব এই একটা। এই দুইটাই আমরা লিখব। জাস্ট যেটা ডেবিটে থাকবে তার ব্যালেন্সটা ক্রেডিটে লিখবো, যেটা ক্রেডিটে থাকবে সেটা ডেবিটে লিখবো। এই হলো বিষয়। এখন করব আমরা কুরিন সঞ্চিত হিসাব। দেখো, এখানে কুরিন সঞ্চিতির একটা ব্যালেন্স দেওয়া আছে 2017 সালে 15,000 টাকা। প্রথমে আমরা এটা ব্যালেন্স বিডি দিয়ে লিখলাম, ব্যালেন্স বিডি দিয়ে 15,000 টাকা লিখলাম।
তারপর দেখো 2017 সালে সঞ্চিতি কয়টা আছে, কুড়িন সঞ্চিতি এই একটা আছে আর এই একটা আছে। একটা লিখবো প্রাপ্য হিসাব, দেখো দুইটা আছে। আগে প্রথমে আমরা প্রাপ্য হিসাবটা করি। প্রাপ্য হিসাব কত আছে, 12,000 টাকা। যেহেতু এটা ব্যালেন্স ছিল ক্রেডিটে, এটা লিখবো আমরা ডেবিটে। আমরা খতিয়ান এনে এটা ডেবিটে লিখবো। ডেবিটে লিখলাম। 15,000 থেকে 12,000 টাকা বিয়োগ করার পর থাকলো 3,000 টাকা লিখলাম। আমি জানি যে তোমরা সবাই খতিয়ান করতে জানো। তারপর আসো আরেকটা আছে কত, দেখো কুড়িন খরচ হিসাব 6,000 টাকা। এটা ডেবিটে আছে, ব্যালেন্সটা আমরা ডেবিটে লিখব। নাম দেব কি, কুড়িন খরচ হিসাব। কুড়িন খরচ হিসাব 6,000 টাকা। এখন আমি ক্রেডিট যোগ করে আমি পেয়েছি ব্যালেন্স 9,000 টাকা। তারপর আসো 2018 সালে কুড়িন ছিল, কুড়িন সঞ্চিতি এই একটা আছে। এই যে দেখো প্রাপ্য হিসাব কত টাকা, 10,000 টাকা। তা আমরা ব্যালেন্সটা লিখব ডেবিটে। দেখো প্রাপ্য হিসাব দিয়ে আমরা ব্যালেন্সটা ডেবিটে লিখব। প্রাপ্য হিসাব দিয়ে ব্যালেন্সটা ডেবিটে লিখলাম। এখন ডেবিট ক্রেডিট বিয়োগ করার পর আমি ডেবিটে পেলাম আরও 1,000 টাকা। তারপর আসো এখানে আছে একটা, দেখো যে কুড়িন খরচ হিসাব 8,200 টাকা। যেহেতু এটা ডেবিটে আছে, আমরা ব্যালেন্সটা ক্রেডিটে লিখব আর নাম দেব কুড়িন খরচ হিসাব। দেখো কুড়িন খরচ হিসাব 8,200 টাকা। ক্রেডিট আর ডেবিট বিয়োগ করার পরে, ক্রেডিট এবং ডেবিট বিয়োগ করার পর আমরা পেলাম ব্যালেন্স কত, 7,200 টাকা। তাহলে আমরা কুড়িন সঞ্চিতির হিসাবে খতিয়ানটা আমরা দেখালাম। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমাকে কমেন্টস করে জানিও। আজকে ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখাবো এই অঙ্কেরই আর্থিক অবস্থার বিবরণী নিয়ে। আশা করি তোমরা ওই ভিডিওটি দেখবে এবং কিভাবে আমি সেখানে জাবেদাগুলি অ্যাপ্লাই করি এবং আর্থিক অবস্থার বিবরণী কিভাবে আমি তৈরি করি সেখানে আমি দেখানোর চেষ্টা করব। তোমরা ওই ভিডিওটিতে দেখবে। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।